3 দিনের কুমিল্লা ভ্রমণ শেষ করে বাড়ি ফিরল ওরা। তবে মুখের খুশিটা কেমন যেন মিলিয়ে গেছে। সরার বিষণ্ণতা নিয়ে সিও ঘরে বসে রইল। একদম ভালো লাগছে না তার। মন মস্তিষ্কের দ্বন্দ্বে হৃদয় পুড়ে যাচ্ছে, অথচ কিছু করার নেই। সে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। কিভাবে এত সব হয়ে গেল সে নিজেও টের পায়নি। অথচ দীপকে তো সে চায়নি। ছেলেটির প্রতি এভাবে ডুবে যাওয়া মোটেও ঠিক হয়নি। এই বিষণ্ণতায় মেয়েটির জীবন থেকে আরও 2 দিন চলে গেল। সামান্য স্বাভাবিকতা ফিরে পেতেই অনিমের আগমন হলো। ছেলেটার মুখশ্রী ফুলে গেছে, কেমন যেন খাপছাড়া দেখাচ্ছে। বেশ কিছু সময় ধরে পর্যবেক্ষণ করে এইটুকু বুঝতে পারল ও, তবে কোনো কথা বলল না। কবরী নাশতা এনে রাখলেন, তার মুখশ্রীতে হাসি নেই। কিছু সময় পর মুফিদ মাহমুদেরও আগমন ঘটল। তিনি বসলেন গুমট মুখশ্রীতে। শিমু কথা বলছিল প্রেমিকের সাথে। বসার ঘরের উপস্থিতি লক্ষ্য হতেই কলটি কেটে দিল সে। এগিয়ে এলো এদিকে। বসার ঘর তখন নিস্তব্ধ হয়ে আছে। সরার এলোমেলো মুখশ্রী। ওর কণ্ঠটা সবার আগে বেজে উঠল। সবাই চুপ করে আছো কেন? কথাটা বলে কবরীর দিকে চাইল সরা। মায়ের এমন শুকনো মুখ অনেক দিন পর দেখল ও। কী হলো মা? ভদ্রমহিলা মুখ ভেদ করে তপ্ততা নেমে আসে। মুফিদ সাহেব বললেন, এদিকে এসো সরা। যুবতী ফের নিজের জায়গায় গিয়ে বসে। বাবা তার হাতটি মেয়ের মাথায় ঠেকালেন। তোমাকে আমরা কিছু বলতে চাই। ও সরল চোখে চায়। মুফিদ কন্যার মাথায় হাত বুলিয়ে দেন। তারপর বলেন, 2 দিন বাদে তোমার জীবনের 25টি বসন্ত পার হয়ে যাবে। এখন যদি সিদ্ধান্ত নেওয়া না হয় তবে অনেক দেরি হয়ে যাবে। বাবার কথায় কিছু হলেও বুঝতে পারল সরা, তবে কথা বলল না। সবটা শুনতে চাইল। অনিমকে আমাদের সবার পছন্দ। অনিম নিজেও তোমায় পছন্দ করে। তোমাদের বিয়ে নিয়ে আগাতে চাই আমরা। সরা কথা বলতে পারল না। অনিম মুখশ্রী আধার করে চেয়ে আছে। তার ভেতরটা জ্বলে যাচ্ছে। হারানোর ব্যথায় কাঁপছে তার শরীর। কি হলো? কিছু বলো। মেয়েটা আবারও কিছু বলতে পারল না। এদিকে শিমুও তাকিয়ে আছে, তার চোখে মুখে ভয়। আপুই কি উত্তর দেবে এই চিন্তায় তার মাথায় নষ্ট হওয়ার উপক্রম। প্রায় 10 মিনিট চুপ থেকে সরা বলে, আমার সময় চাই বাবা। নিস্তব্ধতা আরও বৃদ্ধি পায়। অনিমের হাতের মুঠো দৃঢ় হয়। একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কতটা অপেক্ষা করবে সে? কবরী এবার মুখ খুলেন। মেয়েকে নিয়ে প্রথমবারের মতন বিরক্ত তিনি। একটা সিদ্ধান্ত জানাতে এত সময় কেন লাগবে? সরা সরল চোখে তাকায়, বোঝাতে চায় এটা বিয়ে মা, সাধারণ কোনো কিছু নয়। কবরী, এভাবে চেঁচামেচি করবে না, আমাকে বলতে দাও। মুফিদ সাহেব কন্যার দিকে চাইলেন। 2 হাত স্পর্শ করে বললেন, কারোর সাথে তোমার সম্পর্ক আছে? ঘরের প্রতিটা মানুষ চেয়ে আছে। সরা নিজেও বুঝতে পারে না কি উত্তর দেবে। কবরী ফের অসহ্য হয়ে বললেন, কথা কেন বলছিস না? কিছু তো বলতে হবে, তাই না? নেই, সম্পর্ক নেই মা। এবার ফটাফট জবাব এসেছে। কবরীর কণ্ঠ নরম হলো। তবে সময় কেন চাই? যুবতী ফের ফ্যালফ্যাল করে চায়। মুফিদ সাহেব স্ত্রীর প্রতি বিরক্ত। চুপ করবে কবরী? আরও কিছু বলতে গিয়েও থেমে যান তিনি। মুফিদ সাহেব কন্যাকে সময় দিতে চান, তাই বললেন, তুমি আজ রাতটা ভাবো সরা। তোমার বয়স হয়েছে, অনিমেরও তাই। দুজনের প্রতি আমরা ভরসা করি। যা সিদ্ধান্ত নেবে তাই হবে। কৃতজ্ঞতায় চোখ নামিয়ে নিল সরা। তবে সবথেকে বিস্ময়ের বিষয়, পুরো সময়টা অনিমের দিকে আর একবারও চাইল না সে। হয়তো ধরা পড়ে যাওয়ার ভয়েই দৃষ্টি মেলালো না যুবতী। রাজনীতির মাঠ দাপিয়ে ওঠার সময় হয়েছে। তালাল রহমান ছেলে ও দলের অন্যান্য সদস্যদের নিয়ে মিটিং বসিয়েছেন। তিনি নিজের অবস্থানে শক্ত কাউকে বসাতে চান, আর এর জন্য তীব একেবারে উপযুক্ত। আবু হায়দার আজকাল বেশ খুশি থাকছেন। আগের থেকেও বেশি উপহার তার জন্য জমা হচ্ছে, আর এতেই লোকটার কাজের গতি বেড়ে গিয়েছে। তালাল রহমান ছেলের দিকে চেয়ে বললেন, তোমাকে
আমার থেকেও শক্তিশালী হতে হবে দেব। আমি টানা 15 বছর সিংহের মতন বেঁচেছি। তোমাকে এর চেয়েও বেশি সময় ক্ষমতা ধরে রাখতে হবে। লোকটার আস্থার জায়গা তীব। ও হেসে বলে, আপনি চিন্তা করবেন না বাবা। তারপর আলোচনা শুরু হয়, কিভাবে নিজেকে মেলে ধরতে হবে, মানুষের ভরসা হতে হবে, সবটা নিয়ে প্রায় 2 ঘন্টা বৈঠক হলো। বৈঠক শেষে তীব বলে, আমি কিছুদিন অফিস থেকে রেস্ট নিতে চাই বাবা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি কালকে মিটিংটা শেষ করে সব গুছিয়ে নিয়ে এসো। যেহেতু প্রজেক্টের সমস্ত কিছুই তোমার উপরে ছিল। ঠিক আছে। তীব চলে যায়। তালাল রহমান বুক ভরে দম নেন। তিনি জানেন তার অবর্তমানে তীবই সব থেকে সেরা। ছেলেটিকে এই রাজনীতির মাঠে রাজা করে যেতে চান তিনি। সমস্ত দিন ভারী চিন্তায় পার হলো সরার। কিছু ভালো লাগলো না। রাতে না খেয়ে চলে এসেছে। আকাশে আজ মেঘ জমেছে। সেই মেঘের আড়ালে ডুব দিয়েছে রূপো রঙের বিশাল চাঁদ। বিষণ্ণতায় সিদ্ধান্ত না নিতে পারার যন্ত্রণায় চোখ থেকে এক বিন্দু জল নেমে আসে। ও চিৎকার করে বলতে ইচ্ছে করে, ভালোবাসায় এত দহন কেন? ঠিক সেই সময় টুংটাং শব্দে ফোনে মেসেজ আসে। চোখের জলটুকু হাতের তালুতে মুছে নেয় যুবতী। মেসেজ ওপেন করে দেখতে পাই তীব লিখেছে, যাকে সহজে পাওয়া যায় আমরা তাকে সব থেকে বেশি অবহেলা করি। ওর সিন করার পরপর দ্বিতীয় মেসেজটি আসে। সেখানে তীব লিখেছে, ভীষণ অপেক্ষায় আমার অন্তর ফুরায়, কিন্তু অপেক্ষা ফুরায় না। সরার গলা ধরে আসে। কিছু লিখতে গিয়েও হাত কাঁপে। আরও একবার সিদ্ধান্ত না নিতে পারার যন্ত্রণায় গুমড়ে মরে সে। একদম ভোরবেলা, তখনও সূর্য পুরোপুরি মুখ তোলেনি। সরা বাবা মায়ের দরজায় এসে দাঁড়ায়, নক করে। কিছু সময় পরেই দরজাটা খুলে যায়। কবরী ঘুম ঘুম চোখে কন্যাকে দেখেন। সরা পাথরের মতো ঘরের ভেতর প্রবেশ করে। বাবার সামনে এসে দাঁড়ায়। একটু সময় নিয়ে বুক ভরে দম নেয়। তারপর বলে, বাবা, আমি অনিমকে বিয়ে করতে চাই না। কবরী অবাক চোখে কন্যার দিকে চান। তারপর বলেন, কি সমস্যা? অনিমের কোন দিকটা অপছন্দ তোর? কোনো কিছুই অপছন্দ না মা। তাহলে? সে সব দিক থেকে পারফেক্ট। তবু আমি তাকে বিয়ে করতে চাই না। আশা করছি এ নিয়ে আর কথা শোনাবে না। মেয়ের কথায় জবাব হারিয়ে ফেললেন কবরী। ইচ্ছে করলো মেয়ের গালে ঠাস করে 2টো চড় বসিয়ে দিতে, তবে সেটা করতে পারলেন না তিনি। মুফিদ মেয়ের সিদ্ধান্তকে মেনে নিয়ে বললেন, কোনো ব্যাপার না মা, তুমি না চাইলে হবে না। থ্যাংক ইউ বাবা। সরা বেরিয়ে গেল। কবরী স্বামীর পানে চেয়ে বললেন, এটা কোনো বিষয় হলো? জোর করে কোনো সম্পর্ক হয় না কবরী। ও যথেষ্ট বড়। সিমু হলে বলতাম আবেগের সিদ্ধান্ত। 2টো চড় দিলেই ঠিক হয়ে যাবে। তবে সরার বিষয়টি আলাদা। ও যথেষ্ট ম্যাচিওর। স্বামীর প্রশ্রয়টুকু কবরীর বাক্যকে থামিয়ে দেয়। তিনি কিছুই বলতে পারেন না। শুধু মনে হলো, মেয়েটা এই সিদ্ধান্ত বড় ভুলের দিকে নিয়ে যাবে না তো? পুরো মিটিংয়ে তীব এবং সরার কারোরই কোনো কথাবার্তা হলো না। এমনকি চোখাচোখি অবধি হয়নি। মিটিং শেষে ফাইনাল চুক্তি করা হলো, কাটা হলো কেক। এই সমস্ত আনন্দের মাঝেও দুজন ব্যক্তির মুখশ্রীতে সুখ নেই। ভালোবাসার দংশনে আহত 2 জন। একদম শেষে সকলের সাথে উষ্ণ বিনিময় প্রকাশ করতে ধন্যবাদ জানালো সরা। তখনই তীবের সাথে তার চোখাচোখি হলো। 2 জন কেউই চোখ সরালো না। কিছু সময় চেয়ে রইল। বের হওয়ার পথে সরা বলল, সময় আছে কফি খাওয়ার মতন? ঈষৎ বিস্মিত হলো তীব। তবে কথা না বাড়িয়ে 2 জন বেরিয়ে পড়ল। নির্দিষ্ট কফি শপে 2 জন বসল। কফি আসতে আসতে সরা বলল, বাবা গতকাল রাতে সিদ্ধান্ত জানানোর সময় দিয়েছিলেন। কিসের? অনিমকে বিয়ে করার ব্যাপারে। তুমি নিশ্চয়ই হ্যাঁ বলে দিয়েছ। বিয়ের কার্ড দেবে? দাও, সমস্যা নেই, আমি আসব। সরা মৌন রইল, কথা বলল না। তীবের বুকের ভেতরটা আনচান করছে। শোনো, তোমাকে না পেয়ে মরে যাব এমন প্রেমিক আমি নই। আর 5টা প্রেমিকের মতন আমি কান্নাকাটিও করতে পারবো না। টিনেজ হলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু এখন সেটার সুযোগ নেই। প্রায় 30 হতে চলল।
তবে একটা কথা বলতে পারি, জীবনে প্রথমবার কারো কাছে এতটা মিনতি করেছি। অহং ভেঙে নিজেকে দুর্বল দেখিয়েছি। দুজন ম্যাচিওর ব্যক্তির কথাবার্তা এমনই হওয়া উচিত। ম্যাচিওররা নিজেদের কষ্ট লুকাতে জানে। এরা আর 5টা টিনেজের মতো কান্নাকাটি করতে পারে না। তবে কষ্টের পরিমাণ একটুও কম হয় না নিশ্চয়ই। সরা কফি কাপ নিয়ে নাড়াচাড়া করছে। দীপ ফের বলল, কার্ড দিচ্ছ না যে? নাকি এখনও তৈরি হয়নি? কোনোটাই নয়। তবে বাবাকে সিদ্ধান্ত জানিয়েছি, অনিমকে বিয়ে করতে চায় না। হঠাৎ বজ্রপাত হলে পরিবেশটা যেমন হয় ঠিক এমনভাবেই চমকালো দীপের দেহখানি। ও নিজের বিস্ময় লুকাতে ব্যর্থ হলো। তুমি সত্যি নাকচ করেছো? হ্যাঁ, মাথা ঝাঁকালো সরা। দীপের মুখটায় রোদের দেখা মিলল। চোখে এলো খুশির ঝলক। আকাশ চমকে উঠেছে। মেঘের দল জানান দিচ্ছে বৃষ্টির কথা। দুজন ব্যক্তি নীরব পথটিতে পথ চলছে গন্তব্যহীনভাবে। ঈষৎ ঠান্ডা সমীরণে শরীর ছুঁয়ে যেতে একচিলতে ভালো লাগা এসে ভর করল ওদের মাঝে। দীপ ঈষৎ ঘনিষ্ঠ হয়ে বলল, তোমাকে পেয়ে গেছি দেখে আকাশও কাঁদতে চাইছে। এত হিংসুটে তারা। ছেলেটির মুখ থেকে এহেন কথা একদমই আশা করেনি সরা। ও হেসে ফেলল। পুরুষটির বাহুখানি শক্ত করে জড়িয়ে ধরে বলল, পৃথিবীর সব কিছু আজ সুন্দর মনে হচ্ছে। ভালোবাসায় এ কেমন জাদু বলেন তো? দীপ হাসল, হাতের বাঁধন আরেকটু শক্ত করল। দুজন ব্যক্তি খুব কাছাকাছি, একে অপরের নিঃশ্বাস অনুভব হচ্ছে। মানুষটির মুখে ফু দিয়ে দীপ বলল, ভালোবাসা এত সুন্দর জানলে প্রেম আরও আগেই করে নিতাম। সরা হাসল, আর সেই হাসির মুগ্ধ চোখে দেখল দীপ। তাদের জীবনের শুরুটা কেবল সুন্দরই নয়, একটু বেশি সুন্দর যেন। সরার প্রত্যাখ্যানে ভীষণ আহত অনিম। সে ভেবেছিল মেয়েটা হয়তো শেষমেশ রাজি হবে। তবে এমনটি হলো না। ওর বুকের ভেতরটা কেমন গুমট হয়ে আছে। চোখ দুটো নোনা জলে সিক্ত হতে চাইছে, তবে হচ্ছে না। দুদিন যেতেই অনিমের কলটি এলো। ও বলল, আরেকবার ভাবা যায় না সরা? সরা কিভাবে বলবে বুঝতে পারছে না। লোকটার মন ভেঙে যাওয়ায় ভীষণ দুঃখ তারও হচ্ছে। আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি অনিম। আপনাকে আগেই বলেছিলাম, কথা দিতে পারছি না। ভেবেছিলাম তুমি মেনে নিবে আমায়। দুঃখিত, আমি এ বিষয়ে আগাতে পারছি না। বরং এভাবে আরও মন খারাপ হচ্ছে। কষ্টে ওর কান্না পাচ্ছে। সরা নিজেও ব্যথিত। তবে কিছু করার নেই। এই সামান্য কষ্টের জন্য দুজন ব্যক্তি ভুল সম্পর্কে জড়িয়ে পড়লে সেটা আরও বেশি কষ্টের হতো। তাই ভালোই হয়েছে সম্পর্ক শুরুর আগে শেষ হয়ে গেছে। এমনিতে সরা অফিসে সেজে যায় না, তবে আজ একটু সেজেছে। পরিপাটি হয়ে বের হলো। শিমু পুরো বিষয়টা লক্ষ্য করলো। কিছু একটা আজ করতেই পেরে ভালো লাগছে। আর এই খুশিটা জানাতেই সোহানকে কল করলো। সোহান বিস্তর ব্যস্ত, তবুও রিসিভ করে জানালো, হ্যাঁ শিমু, আমি একটু ব্যস্ত, পরে কল করছি। আরে একটু শোনো প্লিজ, 5 মিনিট পর কল করছি। কথাটি বলে কল কেটে দিল। শিমু বিরক্ত হলো। কি এমন ব্যস্ত যার ফলে একটু শুনতে পারলো না? ও হতাশ হলো। পুরো ঘরময় ঘুরতে লাগলো। 5 মিনিটের জায়গায় 50 মিনিট হয়ে গেল, তবে কল এলো না। ও বিরক্ত হয়ে কল করলো। 1 বার 2 বার করে 5 বার কল করলো, তবে নো রেসপন্স। শিমুর ভেতরে ভেতরে রাগ হলো। সম্পর্কের শুরুতে কোনো ব্যস্ততা ছিল না, আর এখন এতটাই ব্যস্ততা চলে এলো। সোহানের কল এলো আরও 2 ঘন্টা পরে। কল করতেই শিমু চেঁচিয়ে উঠল, খুব ভালো তাই না? এত ব্যস্ত তুমি, একটু কল করে কথা বলার সময় নেই। সোহান সময় নিয়ে অভিযোগ শুনল। শিমু ঠান্ডা হতেই ও বলল, প্রয়োজন ছিল বিধায় কলটা কেটেছে শিমু, খুব চাপ যাচ্ছে, রাগ করো না প্লিজ। ছেলেটার কণ্ঠে ক্লান্তি অনুভব হচ্ছে। সেটা বুঝতে পেরে নিজের উপরই রাগ হলো ওর। তবে ধরা না দিয়ে বলল, ঠিক আছে, রাগ কমিয়ে দিলাম। তবে কতদিন হয় দেখা হয় না আমাদের, এটির খেয়াল আছে? সোহানের আসলেই খেয়াল নেই। কাজের চাপে মাথা জ্যাম হয়ে আছে। শিমু ঠোঁট কামড়ে বলল, তুমি বদলে গেছো সোহান।
এমন কিছুই নয় শিমু, ভুল বোঝো না প্লিজ। শিমুর কান্না পেল। একদম অযৌক্তিক বিষয় এটি। ও নিজেও সেটি বুঝতে পারছে, তবে ভেতরটা বুঝতে চাইছে না। আর বেহায়া চোখও জল নামিয়ে দিল। কাঁদছো তুমি? কান্না পাচ্ছে। কোন দিন হয় দেখা হয় না আমাদের। খুব দ্রুত দেখা করব, কথা দিলাম। ঠিক আছে, রাখছি তাহলে, না হলে কান্না থামবে না। হেসে ফেলল সোহান। মেয়েটা আস্ত এক পাগল, আর ও কিনা এই পাগলেই আসক্ত হলো। অফিস শেষে তিবের সাথে দেখা করার কথা রয়েছে। ছেলেটির বেশ ব্যস্ততা যাচ্ছে। ব্যবসা থেকে ছুটি নিলেও রাজনৈতিক মাঠে বেশ ব্যস্ত। কাজ শেষ করে তিবকে কল করলো। ও জানালো কিছু সময় পর ফ্রি টাইম পাবে, তখন দেখা করবে। মাঝে তাহলে আরও কিছু সময় পাওয়া গেল। সরা রাস্তার পাশ দিয়ে চলছিল, ভাবছিল সম্পর্কের কথা, কিভাবে জড়িয়ে গেল বিষয়টিতে। অমন সময় একটি কণ্ঠ শোনা গেল। কণ্ঠটা নুহার। ও দাঁড়িয়ে গেল। নুহা, তুমি এখানে? বাসায় যাচ্ছিলাম, তখন তোমায় দেখতে পেলাম। সময় হবে কফি খাওয়ার? সরা মনে মনে ব্যস্ত হলো, তবে ধরা দিল না। হেসে বলল, হ্যাঁ অবশ্যই। সন্ধ্যা হওয়ায় ভিড়টা একটু বেশি, কফি আসতে সময় লাগছে। নুহা অনেক সময় ধরে চুপ করে আছে। ওকে ভালো মতন পর্যবেক্ষণ করছে সরা। বুঝতে পারছে মেয়েটি কিছু বিষয়ে কথা বলতে চায়। নুহা, তুমি কি কিছু বলতে চাও? নুহা চমকে তাকালো। তার চোখ দুটো ঈষৎ ভেজা। সরা ব্যস্ত হলো না, কিংবা ভড়কেও গেল না। দীপকে পছন্দ করি। একটু হলেও বিষয়টা আঁচ করতে পেরেছিল সরা। ও কিছু বলল না, তাকিয়ে রইল শুধু। জন্মদিনের পার্টিটা এত বড় করে অ্যারেঞ্জ করা যাতে ওর সাথে পরিচয়টা ভালো মতো হয়। অনেক আগে থেকেই পছন্দ করি আমি। সরা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নুহার চোখ থেকে এক বিন্দু জল নেমে গেল। সেটা হাতে তালুতে মুছতে মুছতে বলল, সবই ঠিকঠাক আগাচ্ছিল, মাঝে। ওর কথার মাঝে ওয়েটারের কণ্ঠ ভেসে এলো। সে কফি রেখে বলল, কিছু প্রয়োজন হলে জানাবেন ম্যাডাম। নুহা কিছু বলল না। সরা হেসে বলল, জি জানাবো, থ্যাঙ্কস। ওয়েটার চলে যেতেই নুহা বলল, গতকাল প্রপোজ করেছিলাম, রিজেক্ট করে দিয়েছে। সরা মৃদু স্বরে বলল, এখানে আমি কি করতে পারি নুহা? আমার ধারণা সে তোমাকে পছন্দ করে। সরা হাসতে পারল না। বিষয়টি নাকচ করাও ঠিক হবে না। তাছাড়া একটা সম্পর্কের মধ্যে তারা আছে, এটা তো মিথ্যে নয়। কথাটি সত্য, তাই না? শুরুতে জবাব দিল না সরা। কফির মগটা এগিয়ে দিয়ে বলল, কফিটা নাও নুহা। নুহা কফি নিল, তবে চুমুক অবধি বসালো না। তার এসবের প্রতি আগ্রহ নেই। সরা একটু সময় নিল, যাতে ঠিকঠাক নিজের দিকটা বর্ণনা করতে পারে। আমরা সবাই বিজনেসের জন্য একে অপরের পরিচিত। তোমার বাবা, আমার বাবা, কিংবা তিবের বাবা, সবাই একটি মিউচুয়াল বিজনেসে জড়িত। বাবা সবসময় চেয়েছেন দেশের যেন ক্ষতি না হয় এমন প্রোডাক্ট তৈরি করতে। তাছাড়া আরও অনেক অভ্যন্তরীণ বিষয় রয়েছে। সব কিছু মিলিয়ে তিবদের সাথে আমাদের বোঝাপড়া ভালো নয়। আমি দেশে এসে বিজনেসের জন্য জয়েন করলাম। তিব আমার কাছে কেবল শত্রুই ছিল, ভীষণ ঘেন্নার মানুষ। আমি তাকে বন্ধু হিসেবেও চাইনি, সেখানে লাইফ পার্টনার হিসেবে ভাবতেও পারিনি। সেখানে ওর মুখের কথাটি কেড়ে নিয়ে নুহা বলল, তুমি চাওনি, আর আমি চেয়েও পাইনি। মেয়েটির কণ্ঠে দুঃখ মেশা। সরার খারাপ লাগছে। ও এগিয়ে এসে ওর হাতটি ধরল। নুহা, নিজেকে শক্ত করো। ভালোবাসা আসলে জোর করে হয় না, এটা এমনি এমনি হয়ে যায়। না হলে তিবির সাথে আমি জড়াতাম না। এটা পুরোটাই প্রাকৃতিক নিয়ম। তুমি এখানে কিছুই করতে পারতাম না। নুহার চোখ থেকে ফের জল নেমে এলো। কথাটি খারাপ লাগছে, এতটা খারাপ লাগছে ওর। ও দু হাতে নিজের চোখ মুছে নিল। তারপর কথা না শেষ করে উঠে চলে গেল। সেদিকে চেয়ে সরার মন খারাপ বেড়ে গেল। নুহা আহামরি বড় নয়, 20 বছরের এক যুবতী। টিনেজ ভাবটা এখনও রয়ে গেছে।
তাই দুঃখটা ঠিক নিতে পারছে না। তবে এখানে তারও কিছু করার নেই, পুরোটাই মনের ব্যাপার। তীব এলো আরও কিছু সময় পর। কাজের চাপে ছেলেটির মুখশ্রী শুকিয়ে গিয়েছে। সরার বিস্তর মায়া হলো। এগিয়ে এসে দোপাটা তুলে ঘামটুকু মুছে দিল। ওর এহেন আচরণে একচিলতে হাসি হেসে রাঙিয়ে দিল পুরুষটির অধর। দুষ্টুমির সুরে বলল, তুমি এখনই বইয়ের মতন করছো সুর। অভ্যাস করতে ক্ষতি কি? নাকি মতলব ঘুরেছে, বউ করার ইচ্ছে নেই? এমনটি বলো না, তুমি জানো না আমি কতটা অপেক্ষায় আছি। নির্বাচনের ঝামেলা মিটে গেলেই তোমাকে ঘরে তুলে নেব। এত অপেক্ষা করতে পারবো না। সরা হেসে ফেলল। তীব দেখল বাইরে প্রচুর গরম, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বারবার ঘাম হচ্ছে। চলো ভেতরে বসি। কফি খাওয়ার ইচ্ছেটা নেই সরার, তবে তীবকে দেখে বেশ ক্ষুধার্ত লাগছে। কতটা ব্যস্ত ছিল কে জানে। তাই ও বলল, সরাসরি ডিনার করলে কেমন হয়? গুড পয়েন্ট, চলো ডিনার করা যাক। ওরা কফি শপ থেকে বেরিয়ে কাছের একটা রেস্টুরেন্টে গেল। সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় ঘোরাঘুরি করলো। ততক্ষণে ভ্যাপসা গরমটি চলে গিয়েছে। চারপাশে মিহি সমীরণ বইছে। তীব গাড়ির জানালা খুলে দিল। এতে করে অনেকটা বাতাস এসে চোখে মুখে লাগলো। সরা হেসে ফেলল। একটু দূরে নির্জন পথে গাড়ি থামালো তীব। কিছু সময় মেয়েটির দিকে চেয়ে রইল। ঈষৎ লজ্জা পেয়ে সরা বলল, যাতা, এইভাবে কেউ তাকায়? আমার দৃষ্টি তো সরতেই চাইছে না প্রিয়তমা। এই মরণ ব্যাধির ওষুধ কবে পাবো? কথাটি বলেই দুষ্টু হাসল তীব। সরা চোখ রাঙিয়ে বলল, একদম না, কাছে এলেই তোমার হাড় ভেঙে দেব। ওর কথায় তীব হাসে, তবে কাছেও আসা থামালো না। দুজনে ব্যক্তির নিঃশ্বাস গভীর হতে লাগলো। মেয়েটির নাকে নাক ঘষে ফিসফিসিয়ে বলল, বাধা দিলে থেমে যাব, আর আশকারা দিলে সর্বত্র পালন করব। সরার ভেতরটা কম্পিত হয়ে গেল। ও বাধা দিতে পারল না, বরং আশকারা দিল। সেই আশকারা পেয়ে প্রথমবারের মতো প্রেমিকার ঠোঁটের মিষ্টতা পেল এক তৃষ্ণার্ত প্রেমিক। বিস্তর মন খারাপ শিমুর। সোহানের আজও সময় হয়নি। কি এক কাজে শহরের বাইরে আছে সে। শিমুর এই বিষণ্ণতা সরার নজরে এসেছে। নাস্তা করতে বসে মেয়েটিকে পা দ্বারা আঘাত করল সরা। বোনের দিকে ফিরে চাইল। কি হয়েছে? মন খারাপ। কেন? সোহানের সাথে দেখা হচ্ছে না, বিরাট ব্যস্ত সে। হবে হবে, টেনশন করিস না। আমার ভালো লাগে না আপুই, কি একটা যন্ত্রণা হয় বুকে। সরা শীতল চোখে তাকায়। তার বোনটি কত বড় হয়ে গেছে, অনুভূতিগুলো কতটা পরিষ্কার। দুই বোনের এমন ফিসফিস লক্ষ্য করেছিলেন কবরী। তিনি এবার চেঁচিয়ে উঠলেন, কি সমস্যা তোদের? এভাবে ফিসফিস করে কোন রাজকার্য করা হচ্ছে? হ্যাঁ? মায়ের বকুনি খেয়ে দু বোনই সোজা হয়ে বসে, কথা বলে না আর। আজকাল কবরীর মেজাজ থাকে নাকের ডগায়। তিনি চিন্তায় চিন্তায় পাগল প্রায়। তার মেয়েটা অনিমের মতন ছেলেকে রিজেক্ট করে দিল। কে জানে ভবিষ্যতে কি হতে চলেছে। মাত্রই দিয়া ফোন করেছে, জানিয়েছে আর্জেন্ট দেখা করতে চাই। সরা গাড়িতে উঠে পড়েছিল। ভেতর থেকে ছুটে এলো শিমু। এসেই গাড়িতে উঠে বসলো। আমাকে সামনের মোড়ে নামিয়ে দিও প্লিজ। এইভাবে ছুটে এলি কেন? কি হয়েছে? দিয়ার সাথে দেখা করব, আর্জেন্ট যেতে হবে। ঠিক আছে, নামিয়ে দিচ্ছি। যেভাবে এসেছিস ভয় পেয়ে গিয়েছি। ওদের বাসা থেকে কিছুটা দূরে শিমুকে নামিয়ে দিল সরা। বোনকে বিদায় দিয়ে শিমু ছুটে এলো কফি শপের দিকে। সেখানে আগে থেকেই দিয়া বসে আছে, তার পাশে বসা আরাফাত। ও নিজের ব্যাগটি রেখে বলল, কী রে, তুই কখন এলি? আরাফাতের মুখ ভার। দিয়া সামান্য হাসার চেষ্টা করলো, তবে লাভ হলো না। মুখটা কেমন শুকনো লাগছে। এমনভাবে তাকাচ্ছিস কেন? দিয়া ওর হাত ধরে বসিয়ে দিল। তারপর সিরিয়াস মুখ করে বলল, প্রেম করছিস? বলিসনি কেন? শিমু ফ্যালফ্যাল করে চাইল। বিষয়টি সে গোপন রেখেছিল। কিভাবে জানলো এরা? কথা বলছিস না কেন? না মানে বলবো বলবো করে বলা হয়নি। ও আসলে ব্যস্ত তো, ভেবেছিলাম দেখা করাবো তোদের সাথে। কথা শেষেই দাঁত কেলিয়ে হাসল শিমু। আরাফাত দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তারপর বলল, ভালোই, আমরা তোর কেউ নই তাই না?
তাই তো এত দিনেও জানালি না। এভাবে বলিস না প্লিজ, তোরা দুজনই আমার বেস্ট ফ্রেন্ড। এত বেশি, কত বেশি ভালোবাসি তোদের। শুরু হলো মেয়েটির ঢং। দিয়া হেসে ফেলল, আরাফাতও তাই। এক পর্যায়ে ওরা তিনজন হাসতে লাগলো। কিছু সময় পর অর্ডার করা খাবারগুলো দেওয়া হলো। ওরা খেতে খেতে বেশ গল্প করলো। শিমু নিজের সাথে সোহানের বেশ কিছু ছবি দেখালো, জানালো কিভাবে সম্পর্ক হলো। সবটা মনোযোগ দিয়ে শুনলো ওরা। এক পর্যায়ে আরাফাত বলল, প্রথম দিন থেকে পছন্দ করিস না কি? আরে ধুর, প্রথম দিন থেকে পছন্দ করতে যাবো কেন? কিভাবে যেন হয়ে গেল বুঝতে পারলাম না। শিমুর চোখে মুখে সুখ খেলা করছে। আরাফাত মলিন হাসলো। তারপর দু চোখ ভরে মেয়েটিকে দেখতে লাগলো। শিমু চলে গিয়েছে, তার নাকি কী সব কেনাকাটা করতে হবে। দিয়া আর আরাফাত এসেছে লেকের পাড়ে। দুজনে পা ঝুলিয়ে বসে আছে। এক পর্যায়ে দিয়া মুখ খুলল, ভালোবাসিস বললি না কেন? আরাফাত হাসলো শুকনো, বললে সম্পর্ক খারাপ হতো। কেন? স্বাভাবিকভাবেই শিমুর মনে হতো আমি কষ্ট পাচ্ছি, অথবা আরও বেশি আসক্ত হয়ে যাব। এতে করে আরও বেশি দূরে সরে যেত। সবটা শুনল দিয়া। তার চোখ মুখে তেমন কোনো পরিবর্তন নেই। আরাফাতের বড় দুঃখ হচ্ছে। যদি শুরুতেই ভালোবাসাটা প্রকাশ করতাম তবে কি হতো? হয়তো পেয়ে যেতাম। আজকের পরিস্থিতিটি তৈরিই হতো না। সহসায় দিয়ার বুকের ভেতর ধক করে উঠল। ওর কণ্ঠটা কেমন ভাঙা শোনালো। এখন কি করবি? ভালোবাসবো। কিভাবে? দূরে থেকে ভালোবাসা যায়? দিয়া চুপ হয়ে গেল। চারপাশ কেমন মৌন ভেসে যাচ্ছে। মাথার ওপর কিছু পাখি উড়ে বেড়াচ্ছে। লেকের শান্ত জলের দিকে তাকিয়ে দিয়া শুধালো, তোর কাছে ভালোবাসা মানে কি? মৃত্যু নিশ্চিত জেনেও হেমলক পান করা। অর্থাৎ পাবো না জেনেও অপেক্ষা করা। সম্ভব নয় জেনেও কাউকে তীব্রভাবে চাওয়া। আমার কাছে এটাই ভালোবাসা। পাবো না জেনেও কাউকে ভালোবাসা কি মূর্খতা নয়? ছেলেটি হাসল। তারপর বলল, মূর্খতা খুব শুদ্ধ শব্দ। ভালোবাসা তো শুদ্ধ, অশুদ্ধ খুঁজে বেড়ায় না। ভালোবাসা শুধু ভালোবাসতে জানে। এর কোনো সঠিক ব্যাখ্যা নেই। সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল দিয়া। ওর ভীষণ কান্না পাচ্ছে। কান্না আটকে বলল, আমি চাই রে, মা আবার বকাঝকা করবে। না জানিয়ে চলে এসেছি। আরাফাত লেকের পাড়েই বসে রইল, চেয়ে রইল শান্ত জলের দিকে। এদিকে দিয়া কেঁদেই চলেছে। যতটা এগোচ্ছে ঠিক ততটাই কান্না পাচ্ছে তার। ভালোবাসার এই কেমন যন্ত্রণা, না বলা যায় আর না সওয়া যায়। ও একবার পিছন ফিরে তাকালো। আরাফাতের দেহটি তখনও দৃশ্যমান, তবে ওর চোখ ঘোলাটে হয়ে যাচ্ছে। নিজের ভালোবাসা প্রকাশ করতে না পেরে গুমড়ে মরছে সে। আসলে ভালোবাসা মোটেও অমৃত নয়। এটি হেমলোকের অনুরূপ, যার বিষাক্ততা সর্বাঙ্গে পালন করছে ও। কিছুদিন পরের কথা, মাঝে সরার 25তম জন্মদিনও গত হলো। কটা দিন একেবারে মন্দ যায়নি, তবে আজকের দিনটা বড় অপেক্ষিত। একদম শীতল একটি পরিবেশ। সরার সর্বাঙ্গে শীতলতা খেলা করছে। তিব ওর একদম কাছে এসে বলল, আজকে আমার কাছে থেকে গেলে হয় না? সরার নিজেরও থেকে যেতে ইচ্ছে করছে, তবে সম্ভব না। ও এগিয়ে এসে পুরুষটির গাল স্পর্শ করল। সব সুন্দর হবে তিব, শুধু কিছু মাসের অপেক্ষা। পুরুষটির বুক ভরে দম নিল। তারপর গলার কাছটায় এগিয়ে এসে বলল, তোমার জন্মদিনে থাকতে পারিনি, রাগ করনি? সরা হাসল। ব্যক্তিটি কেমন টিনেজদের মতো আচরণ করছে। লোকে ঠিকই বলে। কি বলে? প্রেমে মানুষ পাগল হয়। কেমন? এই যে তুমি টিনেজদের মতো করছো। আমি মোটেও জন্মদিনে না থাকা নিয়ে দুঃখ প্রকাশ করিনি। তোমার ব্যস্ততা আমি এমনিতেই দেখতে পাচ্ছি দীপ। তবুও সব কিছু সামাল দিয়ে সেফটির কথা না চিন্তা করে আমায় সময় দিচ্ছ। এর থেকে বেশি আর কিছু দরকার নেই আমার। শুধু তুমি থাকলেই চলবে। কথাটি বলতে বলতে পুরুষটির বুকে মাথা ঠেকালো সরা। দুজনের হৃদয়ে উষ্ণতা মেখে গিয়েছে। অনুভূতিরা বেরিয়ে আসতে চাইছে।
যদি না তারা বুঝদার হতো কিংবা টিনেজ হতো তাহলে নিশ্চয়ই ভুল করে বসতো। অথচ দুজন ম্যাচিউর ব্যক্তি নিজেদের অনুভূতিকে কি দারুণভাবে না সামলে নিচ্ছে। তীপ মেয়েটির চুলে হাত গলিয়ে বলল, মাথায় চুমু খেয়ে বলল, সব এত সুন্দর লাগছে কেন সুর? এই অপেক্ষাও আমার ভীষণ মিষ্টি লাগছে। বুকের ভেতর এক পশলা বৃষ্টি খেলা করছে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমার হাতের মুঠোয়, আর আমি সব থেকে সুখী ব্যক্তি। ওর কথায় জবাব না দিয়ে হাসল সরা। একটু গা ঘেঁষে বসতেই পুরুষটির হাতের বাঁধন দৃঢ় হলো। দুজনে চোখ বুঝল, অনুভব করলো সুন্দর সময়টি। সরা যখন বাড়ি ফিরল তখন বেশ রাত হয়ে গেছে। কবরী জেগেছিলেন। কন্যাকে আসতে দেখে বললেন, ইদানিং বেশ রাত করে ফিরছিস, কি চলছে বলতো? কিছু না মা, কাজের চাপ বেশি, এর বেশি কিছু না। এমন কিছু না হলেই ভালো, কোনো কথা তো শুনতেই চাস না। কথাটি বলেই তিনি চলে গেলেন। সরা হতাশ হলো। তার মায়ের পরিবর্তনটা ভালো লাগছে না। তিনি অতিরিক্ত মেজাজ দেখাচ্ছেন, যা বড় অসহ্য লাগছে। ও বিরক্তি নিয়ে নিজের ঘরে যাচ্ছিল। সেই সময় শিমুর ঘরের ভেতর থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। ও কারো সাথে কথা বলছে। সরা তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করলো। দেখল শিমুর শরীর কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে। শিমু, কি হয়েছে? বোনের কণ্ঠ পেয়ে ছুটে এলো শিমু। এসে জড়িয়ে ধরল, শক্ত করে ধরে রইল। সরা ওর পিঠে হাত ঠেকালো। কি হয়েছে বোন? আপুই, আমার কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। কথাটি বলেই বিরতিহীন কাঁদতে লাগলো মেয়েটি। সরা বুঝলো সোহানের সাথে ঝগড়া হয়েছে। ও লম্বা একটা শ্বাস নিল, তারপর সান্ত্বনার সুরে বলল, কিচ্ছু হবে না বোন, এত পাগল হলে চলে? সোহান আমার সাথে ব্রেকআপ করেছে আপুই। কথাটি বলতে বলতে বসে পড়ল শিমু। তার হেঁচকি উঠে গিয়েছে। হুট করে ব্রেকআপ কেন? জানি না, কিছুদিন ধরেই ঠিকঠাক কথা বলছিল না। 2 দিন ধরে তো কলও রিসিভ করছিল না। আজ যখন কল ধরলো, আমি একটু রাগারাগি করলাম, অমনি ব্রেকআপ করে বসলো। আমি নাকি অসুস্থ, তাই আমাদের সম্পর্কটাও অসুস্থ হয়ে গেছে। আর এই অসুস্থ সম্পর্ক ও থাকতে চায় না। কথাটি বলতে বলতে হাঁটুতে মুখ ডুবিয়ে দিল শিমু। এদিকে সরার ললাটে চিন্তার ভাঁজ এসে পড়ল। সাধারণ রাগারাগিতে ব্রেকআপ করে বসলো, বিষয়টা মোটেও ভালো লাগছে না।